আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের একটা পার্ট নিয়ে আলোচনা করছি। ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে বোঝায় লেট এ পার্টিকেল ইজ মুভিং সে অ্যালং স্পেসিফিক ডাইরেকশন, সে অ্যালং এক্স অ্যাক্সিস অর অ্যালং ওয়াই অ্যাক্সিস অর অ্যালং জেড অ্যাক্সিস। এখন যদি এরকম প্রশ্ন হয়, এখানে একটা আমাদের কথা বলা হয়েছে, ধরা যাক বলা হলো যে এক্স ইকুয়াল টু 3 মিটার বা ওয়াই ইকুয়াল টু 4 মিটার বা জেড ইকুয়াল টু 5 মিটার ফর এক্সাম্পল। এগুলো কি কোনো মোশনকে রিপ্রেজেন্ট করে? আমরা বলবো না। If I am asked the question that let x equal to 3, y equals to 4 or z equals to 5, does this type of interpretation represent any type of motion? Our answer will be no, because in case of motion, the position of the particle is always changing. So, if x coordinate, y coordinate or z coordinate are not continuous functions of time, then they cannot be regarded as the রিপ্রেজেন্টেশনস অফ মোশন। অর্থাৎ এক্স ওয়াই এবং জেড কোঅর্ডিনেটগুলো যদি সময়ের সাথে পরিবর্তিত না হয়, সেক্ষেত্রে পার্টিকেলের কোনো মোশন হয়েছে বলে আমরা ধরে নেব না। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা কনসিডার অ্যাবাউট ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিসটেন্স। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে কি বোঝায়? কোনো একটা পার্টিকেল কোনো পজিশন থেকে স্টার্ট করে, সাপোজ ধরা যাক অন্য কোনো পজিশানে এলো, কোনো পজিশন থেকে স্টার্ট করে অন্য কোনো পজিশানে এলো, তাহলে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন জয়নিং যে স্ট্রেট লাইন, দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য পার্টিকেল ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে কোনো কণা যদি কোনো প্রাথমিক অবস্থান থেকে শুরু করে অন্য কোনো অবস্থানে আসে, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের যে সরলরৈখিক যোগফল, সেটাই ওই কণার সরণ হবে। প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের যে সরলরৈখিক যোগফল, সেটাই ওই কণার সরণ হবে। আচ্ছা, কিন্তু অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স ট্রাভার্স, সেটা কি? দ্য পার্টিকেল মোট যতটা ডিস্টেন্স ট্রাভার্স করেছে। এখন স্বাভাবিকভাবেই ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, ওয়াইল ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, যেখানে ডিস্টেন্স ট্রাভার্স সেটা একটা স্কেলার কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, ধরা যাক let a particle is moving along x-axis. Let a particle is moving along x-axis. It starts from x equal to 0, and after some certain time it reaches at x equal to a, and after some time it reaches at x equal to b. Wait, the particle starts from x equal to 0, after some time it reaches at x equal to a, and after some time it reaches at x equal to b. Okay, তাহলে wait, after at t equals to t1, the particle reaches at x equal to a. Let at t equal to t2, the particle reaches at x equal to b. ধরা যাক t equal to t1 সেকেন্ড সময় পরে পার্টিকেল x equal to a পজিশনে পৌঁছলো, t2 সেকেন্ড সময় পরে পার্টিকেল x equal to b পজিশনে পৌঁছলো। তাহলে পার্টিকেল স্টার্টেড ফ্রম হিয়ার, then radius t equal to 0. তাহলে at t1 time or at the instant of time t1, the displacement of the particle is a. তাহলে at t equal to t1, displacement of the particle is a. Okay, similarly at t equal to t2, displacement of the particle it is equal to 60 meter. তোমরা এই এক্সাম্পলটা থেকে অবজার্ভ করো যে t equal to t1 এ ডিসপ্লেসমেন্ট হচ্ছে a, কিন্তু এটাও যদি এখানে প্রশ্ন করা যায় যে তাহলে t equal to t1 এ ডিসটেন্স ট্রাভার্স কতটা হয়েছে। So at t equal to t1, the distance traversed is also a, and at t equal to t2, the distance traversed is also b. তাহলে এখানে ডিসটেন্স ট্রাভার্স এবং ডিসপ্লেসমেন্ট দুটো সেম। অর্থাৎ কোনো একটা পার্টিকেল যদি কোনো স্ট্রেট লাইন বরাবর মুভ করে এবং পার্টিকেলের যদি ডিরেকশন অফ মোশন সময়ের রেসপেক্টে চেঞ্জ না হয়, তাহলে সেক্ষেত্রে ডিসটেন্স ট্রাভার্স এবং ডিসপ্লেসমেন্ট both will be same. So if a particle moves along a straight line and if it does not change its direction of motion or course of motion, then the displacement and the distance of the particle at a particular time will be same. আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সেম, কিন্তু আমরা এবারে একটু অন্যভাবে ভাবি। সাপোজ পার্টিকেল x equal to 0 থেকে স্টার্ট করেছে, সার্টেন টাইম পর আপনার at t equal to t1, x equal to a পজিশনে এলো, then it moves back or it retraces its path in the opposite direction. এই উল্টো দিকে মুভ করতে শুরু করলো এবং কিছুক্ষণ পরে at t equal to t2, the particle reaches at x equal to b. This distance is moves in this direction. Okay, so after time t1, the particle suffers a displacement. So
with x equal to a, that is the displacement of magnitude a, and after time t2 or at the instant of time t2 the particle moves by distance b in the opposite direction. তাহলে এই এক্সাম্পলে পার্টিকেলের ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন কোনটা? দিস ইজ দ্য ইনিশিয়াল পজিশন। এটা হচ্ছে পার্টিকেলের ইনিশিয়াল পজিশন। আর ফাইনাল পজিশন কোনটা? সো দিস ইজ দ্য ফাইনাল পজিশন অফ দ্য পার্টিকেল। এটা হচ্ছে ফাইনাল পজিশন। ওকে, this is the final position of the particle. This is the initial position, it is the final position. তাহলে এখানে দেখা যাচ্ছে যে at time, after time t equal to t2, the displacement of the particle কি হবে? ন্যাচারালি এটা a, এইটুকু b, তাহলে displacement হচ্ছে a minus b. তাহলে so the displacement of the particle in this case, displacement equal to t2 is a minus b. T equal to t2 is a minus b. And whereas distance traversed, first a then b, so the distance traversed will be equal to a plus b. A plus b. Okay. Now let us represent the magnitude of the displacement by s and the magnitude of the distance traversed by d. Okay. So here magnitude of displacement vector s, it is a minus b, and magnitude of the distance traversed d, it is equal to magnitude of the distance, it is scalar, I need not write it the modulus value, it is a plus b. So in this simple example, the distance is greater than the displacement. I am saying magnitude wise, distance is greater than displacement. And in this example, in the previous example, simple example, when the particle does not change its direction of motion while moving along a straight line, the displacement and the distance traversed at a particular time are same. So distance may be equal to displacement or distance may be greater than displacement. So I am free to comment on that modulus of s will be less than equal to distance. Displacement may be less than distance or displacement may be equal to distance. So or displacement is greater than equal to distance greater than equal to displacement. It is equally true if instead of considering the straight line motion or rectilinear motion of any particle, if I consider the motion of a particle is restricted along a curve or in curve in any two-dimensional plane, or it may be a curve or it may be a motion in a three-dimensional space, it is equally true. Now, instantaneous velocity of the particle is represented by instantaneous velocity v. It is represented by ds dt. Instantaneous velocity of a particle v equal to ds dt. Whereas average velocity of a particle in a particular time interval, v average, that is represented by delta s vector by delta t. Here we assume that in the interval of time delta t, the displacement of the particle is delta s. So the average velocity during the time interval of delta t, the average velocity of the particle may be moving along a straight line or maybe it may be moving along a curve. It is delta s by delta t, where delta s is the displacement in the time interval of delta t. So average velocity is in the direction of delta s, that is the displacement during that particular time interval, and it is ds dt. So instantaneous velocity is nothing but it is the time rate of change of displacement vector, and if I can able to draw the displacement time graph and the slope of the graph, displacement time graph at any time, the slope of the displacement time graph at any time will represent the instantaneous velocity of the particle at that time. আমি যদি কোনো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এঁকে ফেলতে পারি কোনো পার্টিকেলের মোশনকে ডিসক্রাইব করার ক্ষেত্রে, তাহলে ওই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কোনো পয়েন্টে আমি যদি কোনো স্লোপ ড্র করি, স্লোপ মানে দ্যাট ইজ দ্য ট্যানজেন্ট, কোনো স্লোপ টানি, তাহলে ওই স্লোপের যে ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট, it will represent the instantaneous velocity of the particle at that time. Okay, just wait.
ফর এক্সাম্পল ধরা যাক যে আমাদের একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এই টাইপের হলো, হ্যাঁ, সে ইট ইজ এস, it is our t displacement time graph. Let the displacement time graph is like that. Okay, let the displacement time graph is like that. So if I am asked, say, to find the instantaneous velocity of the particle at t equal to t1, say it is t equal to t1, and now I have to draw a tangent, that is I have to calculate the slope of the graph at time t equal to t1. So I have to draw a tangent. Say this is the tangential direction. Let this tangent makes an angle theta with the positive x-axis. Here it is time axis, and time is necessarily positive, and there is no significance of negative time in classical mechanics. So the instantaneous velocity of the particle at time t equal to t1, I am writing by this ds dt at time t equals to t1 is nothing but the slope of the tangent, that is tan theta. Okay, so if I am able to draw the displacement time graph of a particle describing a particular motion, given motion, then at a particular time if I draw a tangent to the corresponding curve, then the slope of the tangent will give you the instantaneous velocity of the particle at that time. Okay, now there is another important thing. I am erasing this. V vector equal to ds dt, okay, or ds equals to integration v dt under suitable limits. So area under the velocity time graph will represent you the displacement. Area under the velocity time graph will represent you the displacement. In the same way, it can represent you the distance also. Okay, if I want to calculate the distance traversed, I have to write in the way distance traversed. Say from time t1 to t2, the distance traversed will be integration modulus of v vector dt d t1 to t2. Integration modulus of v vector dt from t1 to t2. Okay, d equals to integration t1 to t2 modulus of v vector dt. This is the distance traversed by the particle from in the time interval t1 to t2. Okay. Now, as I have already told you, the area under the velocity time graph represents the displacement of the particle. Now, as velocity, it may also represent the change in the displacement. Okay, the particle may have an initial displacement also, or it may have at a position that it started from origin. That is at t equal to 0, s equal to 0. Simple condition. Now, as velocity is a vector quantity, displacement is also a vector quantity, but distance traversed is always a scalar quantity. Now, in order to calculate the displacement, you have to both consider the positive sign and negative sign of the concerned area under the velocity time graph. যখন আমরা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করব, ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য ওই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে আমাকে গ্রাফের যে আন্ডারে যে এরিয়া, তার প্রপার সাইন কনসিডার করতে হবে. ইট মে বি পজিটিভ, মে বি নেগেটিভ. আই হ্যাভ টু কনসিডার বোথ দ্য সাইন্স. I shall illustrate later with suitable examples. But as distance is a scalar quantity, কিন্তু যেহেতু distance is a scalar quantity, in case of calculating the distance traversed by the particle in a particular interval of time, I need not consider the sign of areas under the velocity time graph. যেহেতু distance একটা scalar quantity, সেই জন্য velocity time graph এর আন্ডারে যে এরিয়া, সেখানে আমার কোনো এখানে প্রপার সাইন কনসিডার করার কোনো প্রয়োজন নেই. আচ্ছা, আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখছি এটার উপরে. Let the velocity time graph of particle is represented by the figure. Say it is simply a graph like that. Velocity time graph of a particle. Okay. Let it is v1 and it is, say it is minus v2.
it is V1 and say it is minus V2. Let this the corresponding time it is T1, this corresponding time it is T2, and let this corresponding time it is T3. T1, T2, T3. So it is very much clear from this type of velocity time graph. It is very much clear from this type of velocity time graph that for the time interval T2 minus T1, the particle moved with a constant velocity V1. Constant velocity means the velocity is not changing in magnitude as well as the particle is not changing its direction of motion, being a vector quantity. তাহলে T2 minus T1 ইন্টারভ্যালে পার্টিকেল V1 ভেলোসিটি নিয়ে মুভ করেছিল এবং V1 ভেলোসিটি নিয়ে মুভ করার অর্থ যে ভেলোসিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন both are not changing with time. And similarly from T2 to the time T3 or for the time interval T3 minus T2 টাইম ইন্টারভ্যালের ক্ষেত্রে পার্টিকেল মাইনাস V2 ভেলোসিটি নিয়ে মুভ করেছে। মাইনাস V2 ভেলোসিটি নিয়ে মুভ করা মানে কি পার্টিকেল has definitely changed its direction of motion and it has been moved with a constant velocity V2 but in the opposite direction. Okay, তাহলে আমাকে যদি বলা হয় যে ক্যালকুলেট the distance and displacement of the particle in the time interval T1 to T3. Simple question. Calculate the distance and displacement of the particle in the time interval T1 to T3. Now, it is very much clear that I know the area under the velocity time graph represents the distance or displacement. But in calculating the distance, I have to consider only the area under the VT graph without considering any sign convention regarding that. And in calculating the distance, that is in calculating the displacement of the particle, I have to consider the proper sign of the areas under the VT graph. Proper sign of the areas under the VT graph. এখানে দেখা যাচ্ছে যে T2 minus T1 ইন্টারভ্যালে পার্টিকেল V1 ভেলোসিটি নিয়ে মুভ করেছিল, তাহলে পার্টিকেল কতটা ডিসটেন্স গেছিল V1 into T2 minus T1। আবার T3 minus T2 এই টাইম ইন্টারভ্যালে পার্টিকেল V2 ভেলোসিটি নিয়ে মুভ করেছিল, তাহলে পার্টিকেল কতটা ডিসটেন্স গেছিল V2 into T3 minus T2. So this is the total distance traversed by the particle. Now, what is the displacement of the particle? এখানে দেখা যাচ্ছে যে T2 minus T1 ইন্টারভ্যালে পার্টিকেল V1 ভেলোসিটি নিয়ে গেল, একটা পার্টিকুলার ডিসটেন্স গেল, সে এরকম হতে পারে। এখান থেকে স্টার্ট করলো, সাপোজ এই ডিসটেন্সটা হলো V1 into T2 minus T1। এ থেকে স্টার্ট করে B অবধি গেল। এবারে B থেকে স্টার্ট করে C, ও আবার T3 minus T2 into B2 ডিসটেন্স আছে। তার মানে এইরকম একটা সাপোজ। C পজিশনে ফাইনালি তাহলে A to B T2 minus T1 ইন্টারভ্যালে ও গেল V1 into T2 minus T1 আর B to C ও এলো V2 into T3 minus T2। তাহলে ওর ইনিশিয়াল পজিশন A, ফাইনাল পজিশন C। তাহলে ডিসপ্লেসমেন্ট কতটা হলো? এইটুকু হলো ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ V1 into T2 minus T1 minus V2 into T3 minus T2. This is the displacement. Okay. Now, in considering the graph under velocity time, that is the area under the velocity time graph, this area is positive and this area is negative, because in calculating displacement I have many times mentioned that displacement being a vector quantity, you have to consider its proper sign. So the displacement of the particle will be this area, it is positive, and this area it is negative. So it is the displacement of the particle, same result as you have simply calculated using simple kinematical relations. So displacement, in calculating the displacement, you have to consider area under velocity time graph with proper sign consideration, and in calculating distance traversed, you need not consider the area with proper sign. You have to only consider the total areas. Okay. Let us do a simple example.
let the velocity of a particle moving along a straight line varies with time by the following formula. Varies with time by the following formula. V function of t, that is t square minus t minus 6. So t square minus t minus 6. V function of t and t square minus t minus 6. Okay. It has been given the velocity. Now you have to find out the displacement of the particle, say in the time interval. Say the displacement of the particle, calculate the displacement of the particle in the time interval 1 less than t less than 4 in the time interval of that, and also you have to calculate the distance traversed by the particle in the same time interval. Distance traversed by the particle in the same time interval. Distance traversed in the same time interval. So, and finally, there is an additional question. I have to also consider the velocity time graph and the acceleration time graph and describing the motion. Okay, just wait. Okay, we'll come back. Now, 1 to 4. So the displacement of the particle S. I have already mentioned you, it will be integration 1 to 4 v dt. It will be simply integration 1 to 4 v dt. Okay, 1 to 4 v dt, and that is integration 1 to 4 t square minus t minus 6 dt. Simply performing the integration t square dt, it will be t cube by 3. Integration t dt, it will be t square by 2. And integration 6 dt, it will be simply 6t. So 6 into t. So it is t cube by 3 minus t square by 2 minus 6t, and within 1. So the displacement of the particle S, it is 1/3 into 4 cube minus 1 cube minus half into 4 square minus 1 square minus 6 into 4 minus 1. It is the displacement of the particle. Okay, and you please all recalculate that, and the displacement will give you the result. Displacement will give you the result. It will be minus 4.5 meter. It will give you the result minus 4.5 meter. The negative sign indicates the particle has finally moved in the opposite direction along a straight line with respect to the direction it started it initiated its motion. That is, finally the particle has moved in the opposite direction with respect to the direction it's moved along a particular direction. That is, মানে ফাইনালি পার্টিকেল উল্টো দিকে মুভ করছে, ও যে ডাইরেকশনে মুভ করা শুরু করেছিল তার উল্টো দিকে ফাইনালি মুভ করেছে, এবং এর ফাইনাল ডিসপ্লেসমেন্ট মাইনাস 4.5, দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 4.5। যে পজিশন থেকে স্টার্ট করেছে উল্টো দিকে আরো 4.5 মিটার ডিস্টেন্স মুভ করে ও সরে এসেছে, ও সেই পজিশনে এসে থেমেছে, ওর ফাইনাল ডিসপ্লেসমেন্ট সেইটা হয়েছে। থেমেছে কিনা আমরা বলতে পারবো না, কারণ ওই পজিশনে আমি ভেলোসিটি সম্পর্কে কিছু জানি না, বাট ওই মোমেন্টে অ্যাট starting from t equal to 1 and up to t equal to 4, the displacement of the particle is 4.5 meter in the opposite direction to that of the direction it started its motion. Now I have to calculate the distance traversed by the particle. In the set time interval. Okay. Now, v function of t, you just factorize it, it will be, it may be written like that. So, it is t minus 3 into t plus 2. It is very much clear from this factorization that velocity is negative for t less than 3, and for t greater than 3 it is positive. So velocity is negative, first I v, velocity is negative for t less than 3,
that is, I can write okay, and it is positive for t greater than 3. That is, now I have to consider the distance traversed by the particle from 1 to 4. So I can see that within the time range from 1 to 3, it is falling in this range, time range 1 to 3, velocity is negative, and for the range from 3 to 4, the velocity is positive. So the distance traversed by the particle will be integration 1 to 4 modulus of v dt. Integration 1 to 4 modulus of v dt. That is, you can write 1 to 3 dt plus integral 3 to 4 v dt. Now, in the specified time interval from 1 to 3, velocity is negative. Okay, it is negative. So I have to consider only modulus of v. So I have to take only the positive value. Mod value means positive value. So I have to make a change of sign of the constant velocity function for this time interval. So it will be 1 to 3. That is, I am writing it as 3 minus t into t plus 2 dt. Look, for t less than 3, 1 to 3, it is positive. It corresponds to that. And for 3 to 4, I have nothing to do because velocity is automatically positive. So I have to write there. And after performing the integration, you can simply do it. The distance traversed comes out to be, it is about 10.13 meters. So the distance traversed, you just recalculate that, performing the integration and substituting the suitable upper and lower limits, you will find that. So the distance traversed by the particle in the time interval 1 to 4, it is 10.13 meter, while the displacement of the particle is 4.5 meter. Okay. Now, finally, I have to draw the velocity time graph. Given v function of t, it is t square minus t minus 6. T square minus t minus 6. In order to draw the velocity time graph, it is very much clear because you have all the preliminary knowledge about graph theory. তো এই graph theory সম্পর্কে কোনো preliminary knowledge একটা আছে, আমি অলরেডি রিটেন স্টাডি মেটেরিয়ালস দিয়েছি বা সেটা নিয়ে আলোচনা করেছি, ইউটিউব ভিডিও, কনস্ট্যান্ট ভিডিও রয়েছে। তাহলে v equals to t square minus t minus 6, ক্লিয়ার এটা বোঝা যাচ্ছে যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ ইজ প্যারাবোলিক ইন নেচার। এটা একটা প্যারাবোলা হবে। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ উইল বি প্যারাবোলিক ইন নেচার। Velocity versus time graph, it will be parabolic in nature. Okay. Now let us draw that parabola. So it is t square minus plus half square minus half square minus 6. It may be written in that way. It is t minus half square plus 6. Okay, so you can write it as t minus half squared minus 25 by 4. You very much remember of the fact that the standard equation of a parabola with vertical axis as the symmetry axis as can be written as y equal to a into x minus h whole squared plus k. It is the standard equation of a parabola with y axis or vertical axis as the symmetry axis. So these two equations resembles very much similar. So from this knowledge I can say that v versus t graph is a parabola. Now the vertex of the parabola, it is h comma k. Here it will be, it is v versus t. Okay, because comparing, you are getting h equals to half and k equals to minus 25 by 4.
So vertex will be h comma k, that is half comma minus 25 by 4. It is the vertex. And what will be the focus of that parabola? Focus. It is h comma k plus 1 by 4a. H comma k plus 1 by 4a. It will be the focus. That is k. What is k? K equals to minus 25 by 4. And what is a? Comparing these two equations, a equals to 1. K plus 1 by 4. K equal to minus 25 by 4. And a equals to, comparing these two equations, I find that a equals to 1. So 1 by 4 it will be. So it is only half comma minus 6. Okay, this is the focus. Now there is another important thing to consider about that, about the velocity time graph, that there may be some certain time at which the instantaneous velocity of the particle is 0. That is, at that time the particle comes to at rest. Here, from the factorization, you just observe that at t equal to 3, the velocity of the particle is 0. That is, after 3 seconds, the particle has come back to the same position from which it started its motion. Okay, so now let us now draw the velocity graph. At t equal to 0, velocity is not equal to 0, it is very much obvious. And at t equals to half, v equals to minus 25 by 4, and at t equal to 3, v equal to 0. The graph may be like that. The graph may be like that. Okay, I have to make a slight correction. Velocity is 0 at 2 times. At 2 times, you just remember the formula. It is at t equal to minus 2 and t equal to 3. So, mathematically drawing the graph should be like that. Okay. And it is 25 by 4. And definitely it will be t equals to half. And it will be t equal to 3. The graph should look like about that. And you may also just omit the negative time section, because negative time has no importance in physics, in classical mechanics. Okay. Let us now draw the acceleration time graph. Let us now draw the acceleration time graph. Now v function of t, it is t square minus t minus 6. Now acceleration is obtained by differentiating velocity with respect to time. So a equals to simply dv dt. That is 2t minus 1. So a versus t graph will be a straight line with positive slope and negative intercept on the acceleration axis. Because at t equal to 0, a equal to minus 1. The graph should be like that. It is definitely t equals to half. Because at t equal to half, a equal to 0. The axis, this is the acceleration time graph this is the acceleration time graph for the particle. AT graph. This is the AT graph for the particle. Okay. Up to this, I am coming back after a few moments.